হ্যালো বন্ধুরা, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটির জন্য আমার কাছে এত রিকোয়েস্ট আসছে, তার মানে এই কবিতাটি তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তবে আমার সবচেয়ে ভালো লাগা কবিতার মধ্যে এই কবিতাটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা, কারণ এই কবিতাটি যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি মনে করি তোমাদেরও এই কবিতাটি সবচেয়ে ভালো লাগবে। তোমাদের জীবনের মধ্যে সবচেয়ে যদি ভালো লাগা কোনো কবিতা থেকে থাকে তাহলে সেটা হবে আমি কিংবদন্তির কথা বলছি। ওকে, শুরু করি কবিতাটা। কবিতাটি বুঝতে গেলে প্রথমে আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে একটু জানতে হবে। আবু জাফর ওবায়দুল্লাহ ছিলেন এরশাদ সরকারের একজন সচিব। এরশাদ সরকারের সচিব ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তারপরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই সকল হত্যার পর এই আবু জাফর ওবায়দুল্লাহ তিনি একটা জাতীয়তা বোধ চিন্তা করলেন, একটা চেতনাবোধ তার মধ্যে কাজ করলো যে আমাদের মধ্যে একটা ইউনিটি দরকার, একতাবদ্ধ দরকার। এই চিন্তা চেতনা, এই চেতনাবোধ থেকে তিনি এই কবিতাটি লিখলেন। তিনি প্রথমেই বলছেন, এখানে কবিতাটিতে প্রথম লাইন লেখা আছে আমার পূর্বপুরুষের কথা বলছি। আসলে প্রথম লাইনটা হবে আমি কিংবদন্তির কথা বলছি। প্রথম লাইন হবে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে তিনি এইভাবে কেন শুরু করলেন যে আমি কিংবদন্তির কথা বলছি? তিনি আসলে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তিনি কার কথা বলতেছেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি একজনের কথা বলতেছি, যে তিনি ছিলেন কিংবদন্তি, যে আমি কিংবদন্তির কথা বলছি। এই কথাটি বোঝানোর জন্য তিনি আমাদেরকে স্মরণ করে দিলেন যে তিনি কার কথা বলছেন। তিনি কিংবদন্তির কথা বলছেন। কিংবদন্তি কারা? যাদের কীর্তি অসামান্য। এই কিংবদন্তি কিন্তু শুধুমাত্র ব্যক্তি হতে পারে তা নয়, এই কিংবদন্তি কোনো একটা ঘটনাও হতে পারে, আদর্শ কোনো ঘটনা, আদর্শ কোনো ব্যক্তি যাকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, সেটাই হচ্ছে কিংবদন্তি। আচ্ছা, তিনি বলছেন আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষটা কারা? এই বাঙালি জাতির শুরুতে যারা, অর্থাৎ এই বাঙালি জাতির সৃষ্টির পিছনে যাদের অবদান অসামান্য, তারাই হচ্ছে পূর্বপুরুষ। আর এই পূর্বপুরুষরাই হচ্ছে কিংবদন্তি। বাঙালি জাতির শুরু থেকে আজ অবধি পর্যন্ত মূলধারার সঙ্গে লেগে আছে যে সকল ব্যক্তিগণ, এই সকল ব্যক্তিগণরাই হচ্ছে পূর্বপুরুষ। আর এই পূর্বপুরুষরাই হচ্ছেন কিংবদন্তি। কার কাছে? আবু জাফর ওবায়দুল্লাহর কাছে, যে এরা হচ্ছেন কিংবদন্তি আর আমি এদের কথাই বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তার বলতে সেই পূর্বপুরুষের করতলে, করতল বলতে এই হাতের তালুকে বোঝানো হয়। অর্থাৎ তার পূর্বপুরুষের হাতে পলিমাটি, অর্থাৎ উর্বর মাটিকে বলা হয় পলিমাটি। পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ সেই পূর্বপুরুষের হাতে পলিমাটির সৌরভ লেগেছিল। কিভাবে? প্রাচীনকালে পূর্বপুরুষরা, অর্থাৎ প্রাচীনকালে মানুষেরা কিন্তু নিজের হাতে চাষাবাদ করত, নিজে চাষাবাদ করে তারা নিজের অন্ন নিজেই যোগান দিত। এই কারণে তিনি বলেছেন যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তার হাতে পলিমাটির সৌরভ লেগেছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ তার পিঠে পিছন থেকে আঘাত করা হয়েছিল। কারা আঘাত করেছিল? শাসক গোষ্ঠীরা, যে ইংরেজ, ব্রিটিশ, এই শাসকেরা তার পিঠে আঘাত করে রক্ত ঝরিয়েছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি বলতে সেই কিংবদন্তি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এটা আবার কেমন কথা? অতিক্রান্ত পাহাড় বলতে তিনি বুঝিয়েছেন যে এই ব্রিটিশ শাসকরা, ইংরেজ শাসকরা যখন আমাদের দেশে আসতো, সেই সময় কিন্তু যাতায়াত ব্যবস্থা এখনকার মতো এতটা উন্নত ছিল না, তাদেরকে অনেক পাহাড় পাড়ি দিয়ে আসতে হতো। এই কারণে তিনি বলছেন যে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অর্থাৎ পাহাড় পার হয়ে যে সকল শাসক গোষ্ঠীরা এসেছিল তাদের কথা বলেছেন। এই কিংবদন্তি কিন্তু সেই পাহাড় অতিক্রান্তকারীদের কথা বলতেন, অর্থাৎ শাসকদের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন। সাপদ অর্থাৎ হিংস্র কারা? ওই শাসক গোষ্ঠীরা, ওই শাসক গোষ্ঠীদেরকে, সেই ইংরেজ ব্রিটিশদেরকে তিনি বলেছেন হিংস্র পশুর মতো। এই কারণে তিনি বলছেন তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন, অর্থাৎ সেই কিংবদন্তি সেই শাসক গোষ্ঠী সম্পর্কে জানতেন এবং তিনি তাদের কথা বলতেন। এই পূর্বপুরুষের অত্যাচারের কথা, গৌরবের কথা, তাদের শোষণের কথা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি জানতে চায় তাহলে তাদেরকে কবিতা পড়তে হবে। কবিতার মাধ্যমে
তাদেরকে এই সকল বিষয় জানতে হবে, বুঝতে হবে। এই কথা এই কিংবদন্তি বলেছেন যে তোমরা যদি আমার পূর্বপুরুষের অত্যাচারের কথা, শোষণের কথা, তাদের গৌরবের কথা, ঐতিহ্যের কথা জানতে চাও তাহলে কবিতা পড়ো। কবিতার মাধ্যমেই সেগুলো তোমরা জানতে পারবে। পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি, এবং কবিতার কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন, অর্থাৎ সেই সময় পূর্বপুরুষরা কিন্তু চাষাবাদ করেছিল নিজের হাতে, সেই বিষয়গুলো তিনি বলতেন, কিংবদন্তি বলতেন। তারপরে বলছে যে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। কবিরা তাদের অনুভূতিগুলো প্রকাশ করে কিসের মাধ্যমে? কবিতার মাধ্যমে। এই যে আজকে আমি কবিতাটা পড়তেছি, এই কবিতাটা আবু জাফর ওবায়দুল্লাহ কবিতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই কবিতাটা যদি আজকে আমার কাছে না আসতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আবু জাফর ওবায়দুল্লাহ কি চিন্তা করেছিলেন, এটি আমি জানতাম না। সুতরাং তাদের কবিদের অনুভূতি প্রকাশ করার মাধ্যম কি? কবিতা। অর্থাৎ তার পূর্বপুরুষরা যেভাবে চলেছেন, তাদের যে ঐতিহ্য, তাদের অত্যাচারের গল্প, তাদের সাফল্যের গল্প, অর্থাৎ এগুলো হচ্ছে কবিতা। কবিতা মানে যে শুধু ছড়াবো সেইটা না, কবিতা হচ্ছে ফিলের একটা বিষয়, ভালো লাগা, অনুভূতি, চেতনা, জাগ্রত হওয়া। এই চেতনা বোধ, মনুষ্যত্ব বোধ, এটাও হচ্ছে এক ধরনের কবিতা। অর্থাৎ তার পূর্বপুরুষরা যা কিছু লিখে গেছেন, অর্থাৎ তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোর কথা তিনি বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তার মানে হচ্ছে তার পূর্বপুরুষরা যে অভিজ্ঞতা অর্জন করে গেছে, তার পূর্বপুরুষরা যে অত্যাচারিত হয়ে গেছে, যে শোষিত হয়ে গেছে, সেই কথাগুলো তিনি বলতেন। জিহুবায় উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা, কৃষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখন তিনি বলছেন যে কবিতা জিনিসটা কি, এত যে কবিতা করতেছি, সেই কবিতা জিনিসটা কি, এইটা বোঝানোর জন্য তিনি দুইটা লাইন সংজ্ঞা দিয়েছেন যে জিহুবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এর মানে হচ্ছে আমরা যে কবিতাগুলো লিখি, এটা কোথা থেকে লিখি? তুমি যদি একটা কবিতা লিখতে বসো, হুট করে কি আকাশ থেকে একটা কবিতা তোমার কাছ থেকে নেমে আসবে? আসবে না। কবিতাগুলো তৈরি করার জন্য চিন্তা করতে হবে, মনের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করতে হবে, তাহলে কবিতা লেখা সম্ভব। জিহুবায় উচ্চারিত প্রতিটি শব্দ, সত্য শব্দ কবিতা হতে পারে। একজন কবি তার মনে যে অনুভূতি আসে, সেই অনুভূতিগুলো তার মুখের মধ্যে যে উচ্চারিত হবে, সেই সত্য শব্দগুলো কবিতা হতে পারে। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, অর্থাৎ কর্ষিত অর্থাৎ যে জমিটা চাষ করা হয়েছে, সেই চাষ করা এমন একটা জমির শস্য দানা কবিতা। এখানে কবিতা বলতে শুধু বারবার বলতেছি যে ছড়া এই বা লিখিত কোনো জিনিসটাই কবিতা না। কবিতা হচ্ছে একটা চেতনাবোধ, একটা ফিলিংস, অনুভূতি, এই জিনিসটা হচ্ছে কবিতা। এই আবু জাফর ওবায়দুল্লাহর চোখে যে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, এর মানে হচ্ছে যখন ফসল ফলে, সেই ফসল ফলানোর পর কৃষকের মনে যে শান্তি জাগে, এর চেয়ে বড় কোনো শান্তি আছে কৃষকের মনে? ফসল ফলেছে, আজকে ফসল সে তুলতে যাবে, এর থেকে আর কোনো আনন্দের বিষয় তার আছে? না, নাই। এই জিনিসটা, এই অনুভূতিটা হচ্ছে কবিতা। এই অনুভূতিটা হচ্ছে কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখানে যে কবিতা জানবে না, যে পড়বে না, যে বুঝবে না, সে কীরকম হবে সে জিনিসটা বোঝাইছেন। যে কবিতা শুনবে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যখন গভীর রাত্রে ঝড় হয়, তখন ঝড়ের আওয়াজ কি ভালো লাগে? ঝড়ের মধ্যে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয় না, সেই রকম তার মনে সবসময় ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হবে। অর্থাৎ সে কখনো ভালো কিছু শুনবে না, সবসময় ভয়ে শুনবে। সে সবসময় ভয়ের মতো অর্থাৎ রাস জিনিসটা শুনবে। সে কখনো কোমল জিনিস, মধুর কিছু সে শুনবে না। ঠিক আছে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। আর যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার মানে চিন্তার প্রসারতা। তোমার এই যে তোমাকে আজকে আমি একটা কবিতা বোঝাচ্ছি, তোমার ব্রেনে অটোমেটিক্যালি চিন্তা শুরু করে দিচ্ছে যে কবি কি বলেছেন, কেন বলেছেন, এই চিন্তাগুলো তোমার ব্রেনে চলতেছে। অর্থাৎ তোমার চিন্তার প্রসারতা ঘটতেছে। কিন্তু যারা এই কবিতাটা ভয়ে পড়তেছে না, তার মনে চিন্তার প্রসার ঘটতেছে না, সে বোঝার চেষ্টা করতেছে না, তার মানে তার
সত্যের অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে, তার মানে তার চিন্তার প্রসারতা থেকে সে বঞ্চিত হচ্ছে, তার লাইফস্টাইলটা একটা সীমাবদ্ধ থাকছে, তাকে যেভাবে করা হচ্ছে যে তুমি এখানে যাও ওখানে যাও, এটা খাও এটা খাও, এইটুকুর মধ্যে দিয়ে তার জীবনটা শেষ। সে নিজেকে নিজের মতো করে পরিচালিত করতে পারবে না, তার আত্মবিশ্বাস সৃষ্টি হবে না। সে কীভাবে নিজেকে নতুন কিছু তৈরি করতে হবে, নিজেকে নতুন কিছু করে দেখাতে হবে, সেই জিনিসটা তার মাথার মধ্যে কাজ করবে না, তার ব্রেনে সেই চিন্তাটার সৃষ্টি হবে না, চিন্তার প্রসার ঘটবে না। তাই তিনি বলেছেন যে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আজন্ম কৃতদাস মানে জন্ম থেকেই কৃতদাস, অর্থাৎ তাকে যা বলা হবে সে তাই করবে। যে কবিতার মর্ম বুঝবে না, যার মধ্যে মনুষ্যত্ববোধ চেতনাবোধ জাগ্রত হবে না, তাকে মানুষ যেটা বলবে সে সেটাই মনে করবে। যে মানুষ যদি বলে এটা ভালো, সে মনে করবে এটা ভালো, এটা খারাপ এটা খারাপ। যদি তার মধ্যে কি না থাকে, মনুষ্যত্ববোধ না থাকে, চেতনাবোধ না থাকে, অর্থাৎ সে যদি কবিতা যদি না পড়ে তাহলে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, অর্থাৎ কিংবদন্তীরা যে সকল সত্য ভাষণ দিয়েছিল, কিংবদন্তীরা যে সকল সত্য কথা বলেছিল, সেই সকল সত্য ভাষণের মতো আমরা স্বপ্ন দেখব। স্বপ্নের কথা বলছি, নতুন প্রজন্ম সেই সকল সত্য ভাষণের মতো স্বপ্ন দেখবে যে কিংবদন্তীরা এরকম ছিল, আমরাও এরকম হব, কিংবদন্তীরা এভাবে সাফল্য অর্জন করেছিল, আমরা এভাবে সাফল্য অর্জন করব। কিংবদন্তীরা এভাবে অত্যাচারিত হয়েছিল, আমরা এভাবে অত্যাচারিত হব না, সে অত্যাচারিত না হওয়ার জন্য কী কী করতে হবে, এই সকল স্বপ্নগুলো ভবিষ্যৎ প্রজন্মকে দেখতে হবে। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এর মানে হচ্ছে প্রাচীনকালে রাত্রিবেলা জানালার কাছে উনুন জ্বালানো হতো। এর কারণ হচ্ছে শীতকালে যেন মানুষেরা তাপটাও পায় এবং উনুনের যে ধোঁয়া সেটা যেন জানালা দিয়ে বাইরে বের হয়ে যায়। প্রাচীনকালে এটা এইভাবে ব্যবহৃত হতো। একটা অন্ধকার ঘরের মধ্যে জানালার পাশে যখন একটা উনুন জ্বলে, সেই উনুনের চতুর্দিকে আলোর সৃষ্টি হয়, অর্থাৎ আলোকিত হয়। কবি বলেছেন যে তোমরা যদি কিংবদন্তির কথা শোনো, তারা যা যা বলেছেন সেভাবে যদি তোমরা মানো, তাদের কবিতাগুলো যদি তোমরা শোনো, তাহলে তোমাদের বিবেক কি হবে, সেই উনুনের আলোকের মতো তোমাদের বিবেকটাও আলোকিত হবে, তোমাদের বিবেকও জাগ্রত হবে, তোমাদের চেতনাবোধ জাগ্রত হবে, তোমরা সব কিছু নিজের মতো করে চিন্তা করতে পারবা, তোমাদের চিন্তার প্রসার ঘটবে, অর্থাৎ তোমাদের বিবেকটা আলোকিত হবে কিসের মতো, সেই উনুনের মতো। তারপরে বলছে আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী। এই মায়ের কথা বলছেন, কে মায়ের কথা বলছেন? কিংবদন্তি তার মায়ের কথা বলছেন, তিনি বলতেন প্রবাহমান নদী। এই তিনি কে? এই তিনি কিন্তু কিংবদন্তি না, এই তিনি হচ্ছে সেই কিংবদন্তির মা। কিংবদন্তির মাকে বলছেন যে তিনি বলতেন প্রবাহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ তার মা বলতে এখানে আসলে শাব্দিক অর্থ, কিন্তু ভাবার্থ হচ্ছে সেই কিংবদন্তিরও পূর্বপুরুষ, সেই কিংবদন্তির পূর্বপুরুষকে তিনি বলছেন মা। অর্থাৎ তার পূর্বপুরুষরা বলেছেন, অর্থাৎ অভিজ্ঞ মানুষেরা বলেছেন যে প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ যে নদীতে স্রোত অনেক বেশি, সেই নদীতে যে সাঁতার জানে না সেও যদি হাত পা ছড়াছড়ি করে সেও ভেসে থাকবে। এ কথার অর্থ হচ্ছে যে যদি আমরা এমন একটা অবস্থার সৃষ্টি করতে পারি, ভালো একটা অবস্থায় যেতে পারি, তখন আমরা যদি খুব কমও পরিশ্রম করি তাহলেও আমরা ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারবো। অর্থাৎ তুমি যদি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাও, তাহলেও কম পরিশ্রম করলেও তুমি সাফল্য পাবে। ভালো পরিশ্রম করলে ভালো সাফল্য পাবে, কম পরিশ্রম করলে কম সাফল্য পাবে, কিন্তু সাফল্যও তো পাবে। অর্থাৎ তোমার জীবনের তো উন্নতি একটা হবে, একটা গতি তো হবে। তাই তিনি বলছেন যে তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না,
এখন তিনি আবার কবিতার মধ্যে ফিরে আসছেন, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। নদীতে ভাসার মধ্যে যে আনন্দ, যে মজা, সেই জিনিসটা সে বুঝতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মাছের সঙ্গে খেলা করেছে কখনো? মাছের সঙ্গে খেলা করতে সে পানিতে নামতে হবে না। মনে করো অ্যাকুয়ারিয়ামে মাছের সঙ্গে খেলা করা যায়, সেই মাছের সঙ্গে খেলা করতে গিয়ে যে আনন্দ, যে অনুভূতি, যে মজা, এই জিনিসটা সে বুঝবে না যে কবিতা শুনতে জানে না। অর্থাৎ এই কবিতাটা যে কতটা মজা, এর আগে কি তোমরা বোঝো নাই, আজকে বুঝতেছো। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে এই আনন্দটা উপভোগ করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। মায়ের কোলে একটা শিশু কখন গল্প শুনে? মায়ের কোলে শুয়ে কখন একটা শিশু গল্প শুনে? যখন তার মন ভালো থাকে, যখন সে আনন্দে থাকে। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে যে মজা, যে আনন্দ, সে এই আনন্দ উপভোগ করতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আবার কবি মনে করিয়ে দিলেন যে আমি কিন্তু কিংবদন্তির কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এখানে প্রথমে বলছে আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ অর্থাৎ আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে যে স্নেহ করি, সেই স্নেহটা কখন বিচলিত হয়? যখন তারা ভুল পথে যায়। যখন আমার ছোট ভাই ছোট বোন ভুল পথে যায়, তখন সেই স্নেহটা, আমাদের মধ্যে যে টেনশন আসে, যে আমাদের মনে যে দুশ্চিন্তা আসে, সেই দুশ্চিন্তাকে বলা হয় বিচলিত স্নেহ। কবি সেই বিচলিত স্নেহের কথা বলছেন, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছেন। এরকম কষ্ট আর কোনো হতে পারে? তারপরে বলছে আমি আমার ভালোবাসার কথা বলছি। কবি কিন্তু হঠাৎ করে মুক্তিযুদ্ধে চলে গেলেন। আমি আমার ভালোবাসার কথা বলছি, অর্থাৎ দেশকে ভালোবাসার কথা বলছেন। দেশকে ভালোবেসে এই দেশের জন্য কিছু করার জন্য তিনি আহ্বান করেছেন। আর বলছে যে ভালোবাসা দিলে মা মরে যায়। এই লাইনটা একটু ভালো করে বুঝে নাও। ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই আমরা যুদ্ধে গিয়েছিলাম, কিন্তু যুদ্ধে গিয়েও খুব তাড়াতাড়ি আমরা আমাদের দেশকে বাঁচাতে পারিনি। অনেক আমাদের সময় লেগেছে, 9 মাস, দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছে, কিন্তু ভালোবেসেছি যার কারণে আমরা জয়লাভ করেছি। অর্থাৎ ভালোবাসার কারণে যুদ্ধে গিয়েছি, কিন্তু তবুও আমরা আমাদের দেশকে বাঁচাতে পারতেছি না। অর্থাৎ মা মরে যায়, অর্থাৎ দেশমাতৃকা মরে যাচ্ছে, দেশমাতৃকা বিপদগ্রস্ত হচ্ছে। যুদ্ধের সময়কার ঘটনা এখানে বর্ণনা করছেন। তারপরে বলছেন যুদ্ধ আসে ভালোবাসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। অর্থাৎ আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই যুদ্ধ করতে গিয়েছিলাম 1971 সালে। দামাল ছেলেরা যদি দেশকে ভালো না বাসতো তাহলে কি যুদ্ধে যাইতো না। মায়ের ছেলেরা চলে যায়, অর্থাৎ এই মায়ের ছেলেরা যুদ্ধ করতে গিয়েছিল কারণ তারা দেশকে ভালোবাসে। যদি দেশকে ভালো না বাসতো তাহলে যুদ্ধে না গিয়ে পালিয়ে যেত। আমি আমার ভাইয়ের কথা বলছি, অর্থাৎ এখানে যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদেরকে ভাই বলে সম্বোধন করা হয়েছে, যে তারা আমাদের ভাই। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। সন্তানের জন্য কারা মরতে পারে? যাদের মধ্যে বিবেকবোধ আছে, মনুষ্যত্ববোধ আছে, তারাই সন্তানের জন্য মরতে পারে। আর তারাই সন্তানের জন্য মরবে না যাদের মধ্যে এই সকল বিবেকবোধ নাই। আর এই বিবেকবোধ, মনুষ্যত্ববোধ কাদের আছে? যারা কবিতা শুনতে জানে, যারা কবিতা পড়তে জানে। অর্থাৎ পরোক্ষভাবে যারা কবিতা শুনতে জানে না, বুঝতে জানে না, পড়তে জানে না, তারা সন্তানের জন্য মরতে পারে না। আর যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যুদ্ধে যাওয়ার জন্য একটা চিন্তা শক্তি, চেতনা শক্তি, প্রেরণা শক্তি প্রয়োজন। এই প্রেরণা শক্তি, চিন্তা শক্তি কাদের মধ্যে থাকবে? যারা কবিতা পড়তে জানবে। আর যারা কবিতা পড়তে জানে না, বুঝতে জানে না, তারা
তাদের মধ্যে এই চিন্তা শক্তিগুলো জাগ্রত হবে না, তাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হবে না এবং তারা যুদ্ধ যেতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্য হলো গোটা পৃথিবীর চালিকা শক্তি। আজকে যদি সূর্য না থাকে, তাহলে সূর্য যদি আলো দেওয়া বন্ধ করে, তাহলে গোটা পৃথিবী আর চলবে না। অর্থাৎ গোটা পৃথিবী নির্ভর করে আছে সূর্যের ওপর। অর্থাৎ সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। হৃৎপিণ্ড মানে কি? হার্ট, মন। অর্থাৎ যে কবিতা শুনতে জানবে না সে সূর্যের মতো চালিকা শক্তি, প্রেরণা শক্তি সে তার মনে রাখতে পারবে না। অর্থাৎ চালিকা শক্তি অর্থাৎ চিন্তা শক্তি তার মনে সেটা কাজ করবে না। অর্থাৎ সে হবে অপরের উপর নির্ভরশীল, নিজে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। নিজের ভাব সে নিজের মনের মতো কোনো কিছু তৈরি করতে পারবে না। সবসময় যা কিছু মানুষ শেখাবে তাই সে শিখবে, কিন্তু নিজে কোনো কিছু সৃষ্টি করার, তৈরি করার মতো তার মনে কোনো কিছু সৃষ্টি হবে না। অর্থাৎ সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না, তার নিজের চালিকা শক্তি তৈরি হবে না, নিজে চলার মতো অনুপ্রেরণা সৃষ্টি হবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। কবি আবার স্মরণ করে দিলেন যে আমি কিন্তু কিংবদন্তির কথা বলছি। সেই কিংবদন্তি ছিল আমার পূর্বপুরুষ, আর তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। তার পূর্বপুরুষরা অর্থাৎ আমাদের আদিম অধিবাসীরা, আমাদের বাঙালিরা, আদিম যে বাঙালিরা, তারা কিন্তু সবসময় কোনো না কোনো বংশের শাসকের অধীনে ছিল। যেমন সেন বংশ, মোগল বংশ, ইংরেজ, ব্রিটিশ, এদের তারা কি অধীনে ছিল, যার কারণে এই সকল শাসকরা তাদের প্রতি অত্যাচার করত, অর্থাৎ কৃতদাস বানিয়ে রাখতো। কারণ তিনি কৃতদাস ছিলেন বলেই তাদের পিঠে কি রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ তাদেরকে পেছন থেকে আঘাত করা হতো, রক্ত ঝরানো হতো। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। কর্ষণ মানে কি? চাষ করা। অর্থাৎ যে যতটা জমি চাষ করবে, অর্থাৎ যতটা ভালো পরিশ্রম করবে, সে ততটা ভালো ফল পাবে। যে জমি চাষ করবে, চাষাবাদ করবে, সে ভালো ফসল পাবে। কিন্তু যে চাষাবাদ করবে না সে কি ফসল পাবে? পাবে না। তারপরে বলছে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। অর্থাৎ মাছ চাষ করে যদি তুমি সঠিকভাবে তার যত্ন নাও, খাবার দাও, তাহলে যথাসময়ে তুমি এর একটা ফল পাবে। মাছ অনেক বেশি মাছ পাবে, সে মাছ বিক্রি করে টাকা উপার্জন করবে। মোট কথা তুমি লাভবান হবে। কিন্তু তুমি যদি আজকেই মাছ ছেড়ে দিয়ে কালকেই তুলে ফেলো, তাহলে কি কিছু পাবে? পাবে না। তারপরে বলছে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। গাভী একটা কি পরোপকারী প্রাণী না? এই পরোপকারী প্রাণীর যদি তুমি যত্ন নাও, তাহলে সে কি দেবে? তোমাকে দুধ দেবে, মাংস দেবে, অর্থাৎ তোমার জীবন যাপন কি সহজ করে দেবে। কিন্তু তুমি যদি এর পরিচর্যা না করো, তাহলে দিনে দিনে এই গাভীর সংখ্যা কমে যাবে এবং এক সময় সে আর তোমার কোনো উপকারে আসবে না। অর্থাৎ গাভীর সংখ্যা যদি কমে যায়, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে যদি তুমি এর পরিচর্যা না করো এবং তোমার জীবনযাপন সচল না হয়ে কঠিন হওয়া শুরু করবে। অর্থাৎ মোট কথা যে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে কর্ষণ করবে, আর যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, আর যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এই কয়েকটা লাইনের ভাবার্থ হচ্ছে যে তুমি যদি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাবে। অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। তুমি যদি যেমন পড়াশোনা করবে সেরকম ফল পাবে। যে লৌহকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। লৌহকে প্রজ্বলিত করবে, লোহার মধ্যে আগুন ধরানো এটা কি সহজ কাজ? না, লোহায় আগুন ধরানো অনেক কঠিন কাজ। অর্থাৎ যে লৌহকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। সশস্ত্র মানে কি? অস্ত্রসহ। যার কাছে অস্ত্র আছে সে কি হবে? শক্তি, তার কাছে ক্ষমতা থাকবে, তার কাছে পাওয়ার থাকবে। অর্থাৎ যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, যে কঠিন কাজকে করতে পারে, অর্থাৎ প্রায় অসম্ভব কাজকে যে সম্ভব করতে পারে। লৌহের মধ্যে প্রজ্বলন বা আগুন জ্বালানো যেমন কঠিন কাজ, সেরকম কঠিন প্রায় অসম্ভব কাজকে যে সহজ করতে পারবে সে হবে সশস্ত্রের মতো পাওয়ারফুল। সে
তার কাছে ক্ষমতা থাকবে, অর্থাৎ যে প্রায় অসম্ভব কাজকে সম্ভব করবে সে হবে শক্তিমান। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, পুত্রগণ হচ্ছে পরবর্তী প্রজন্মকে বলছেন পুত্রগণ, অর্থাৎ কবি যে সময় বসবাস করছিলেন তিনি তার থেকে ভবিষ্যৎ প্রজন্মের অর্থাৎ আমাদেরকে বলতেছেন পুত্রগণ দীর্ঘদেহ কেন? কারণ পরবর্তী প্রজন্ম তিনি যে সময় বসবাস করছেন সেই প্রজন্মের থেকে অনেকটা এক্সপার্ট হবে, অনেকটা পারদর্শী হবে। দিনে দিনে যেমন পৃথিবী এগিয়ে যাচ্ছে ঠিক সেরকম তার কবির থেকে পরবর্তী জেনারেশনটা কী হবে? অনেক এক্সপার্ট হবে। সেই অনেক পারদর্শী প্রজন্মকে বলছেন দীর্ঘদেহ, অর্থাৎ দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, অর্থাৎ আমাদেরকে বলছেন। আমি আমার মায়ের কথা বলছি, অর্থাৎ তিনি সেই অভিজ্ঞ মানুষদের কথা বলছেন। আমি বোনের মৃত্যুর কথা বলছেন যে আমি মানুষের দুঃখ কষ্টের কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, তার ভাই যে যুদ্ধ করতে গিয়েছিল সেই যুদ্ধের কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, যে বীরত্বের সাথে যুদ্ধ করেছিল তার পূর্বপুরুষরা, সেই পূর্বপুরুষের যুদ্ধের কথা বলছে। আমি কবি এবং কবিতার কথা বলছি। কবিতা মানে কি? কিছুক্ষণ আগেই বলেছি, কবিতা মানে হচ্ছে বিবেকবোধ, মনুষ্যত্ব, চেতনাবোধ, অর্থাৎ আমি বিবেক, মনুষ্যত্ববোধ, চেতনার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এখানে আবার তিনি কবিতা জিনিসটা কি আবার তিনি বোঝাচ্ছেন যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র অর্থাৎ যার কাছে অস্ত্র আছে, সে কি পাওয়ারফুল একজন মানুষ, অর্থাৎ এটা হচ্ছে আক্ষরিক অর্থ, কিন্তু ভাবার্থ হচ্ছে সশস্ত্র অর্থাৎ যার মধ্যে বিবেকবোধ, মনুষ্যত্ববোধ রয়েছে, সে হলো ক্ষমতাবান, পাওয়ারফুল, সশস্ত্র। সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, যার মাঝে এই বিবেকবোধ, মনুষ্যত্ববোধ আছে, সে অভ্যুত্থান করতে পারে, অর্থাৎ নিজেকে জাগ্রত করতে পারে। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুপুরুষ অর্থাৎ একজন আদর্শবান মানুষ, একজন পুরুষও সুপুরুষ হওয়ার স্বপ্ন দেখে এবং একজন মেয়েও সুপুরুষের স্বপ্ন দেখে। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, একজন আদর্শ মানুষের সাথে তিনি কবিতার তুলনা করেছেন, যে একজন আদর্শ মানুষ এর সুকণ্ঠ, একজন আদর্শ মানুষের কণ্ঠ হচ্ছে মধুর, সুকণ্ঠ, তার কথাগুলো কবিতা হয়ে যেতে পারে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমরা স্বাধীনভাবে চেতনাবোধ অর্জন করার জন্য, আমাদের মনুষ্যত্ববোধ অর্জন করার জন্য আমরা যাই বলবো তাই কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, অর্থাৎ রক্ত জবা অর্থাৎ অন্যায় অবিচার, এই অন্যায় অবিচার প্রতিরোধের উচ্চারণ কবিতা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে কবি বলেছেন যে তার কিংবদন্তীরা অর্থাৎ তার পূর্বপুরুষেরা তার মতো কবিতার কথা বলতে পারবো, তারা যেভাবে দেশের জন্য রক্ত দিয়েছিল তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। তারা যে যুদ্ধে গিয়েছিল, আমরা কি তাদের মতো দেশের জন্য রক্ত দিতে পারবো? আমরা কি তাদের মতো যুদ্ধে যেতে পারবো? দেশকে রক্ষার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে পারবো? এই কোশ্চেনটা তিনি আমাদেরকে করেছেন। অর্থাৎ এই কবিতার মধ্যে কবি তার পূর্বপুরুষের সাহসী মানসিকতার কথা বলেছেন, তার পূর্বপুরুষরা কিভাবে অত্যাচারিত হয়েছে, তারা কিভাবে যুদ্ধে গিয়েছিল, এই সকল গৌরবোজ্জ্বল ইতিহাস তিনি বলেছেন এবং তাদের অত্যাচারের কথা বর্ণনা করেছেন। আর তিনি তার ভাইয়ের কথা, বোনের কথা, মায়ের কথা, তারা কতটা কষ্টে ছিল, তারা কিভাবে যুদ্ধে গিয়েছিল, এই বিচলিত স্নেহের কথা বলেছেন। এই সকল বলার পরে তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জিজ্ঞাসা করেছেন যে দেশের প্রয়োজনে আমরা কি কখনো তার পূর্বপুরুষের মতো অবদান রাখতে পারবো? দেশের প্রয়োজনে কখনো কি আমরা রক্ত দিতে পারবো, নিজের প্রাণ উৎসর্গ করতে পারবো?